একটি দল আয়োজিত নাট্যোৎসব 2025-এ আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। দীর্ঘ 52 বছরের পথ চলায় আপনাদের আশকারায় আমরা মঞ্চস্থ করেছি একের পর এক কালোজয়ী নাটক, কৃষ্ণ গোবর্ধন, বায়েন, নরকুলচাঁদ প্রমুখ। আজ এই নাট্যোৎসবে আপনাদেরকে আমরা স্বাগত জানাই। দুদিন ব্যাপী এই নাট্যোৎসবে আমরা আজ প্রত্যক্ষ করব একটি দল প্রযোজিত ও শ্রী আশিস সর্দার রচিত পূর্ণাঙ্গ নাটক পাঞ্চালী রায়ন। আগামীকাল অর্থাৎ বিশ্ব নাট্য দিবসের শুভ সন্ধ্যায় এই মঞ্চেই মঞ্চস্থ হবে কালীঘাট কুমার রায় নাট্য একাডেমি প্রযোজিত নাটক পুষ্পরানী পুরুষ ও সমকালীন সংস্কৃতি প্রযোজিত কণ্ঠরোধ। আমাদের এই উৎসবের প্রথম পর্বে আমি অনুরোধ করব আমাদের বর্তমান সম্পাদিকা শ্রীমতী শ্রীরূপা পালকে মঞ্চে আসার জন্য। ধন্যবাদ। আমরা সৌভাগ্যবান যে আজ আমরা আমাদের মধ্যে পেয়েছি প্রখ্যাত নাট্যকার নির্দেশক সুভাষ সেনগুপ্তকে। প্রখ্যাত নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্তের পৌত্র ও দীপেন্দ্রনাথ সেনগুপ্তের ভ্রাতুষ্পুত্র সুভাষ সেনগুপ্তর পরিচালনায় ও নির্দেশনায় আমরা প্রত্যক্ষ করেছি অনেক কালজয়ী নাটক, খবরে প্রকাশ, জন্মাষ্টমী প্রমুখ। ওনার নাটক কালের অশ্বমেধ 2008 সালে সম্মানিত হয় উল্লেখযোগ্য নাটক হিসেবে। আর দেরি না করে কথা না বাড়িয়ে আমরা ডেকে নেব একটি দলের বহুদিনের বন্ধু ও শুভাকাঙ্ক্ষী সুভাষ সেনগুপ্ত মহাশয়কে। ধন্যবাদ। সুভাষ সেনগুপ্ত মহাশয়কে উত্তরীয় পড়িয়ে বরণ করে নেবেন একটি দলের পক্ষ থেকে শ্রী অমিতাভ ঘোষ। এরপরে শ্রী সুভাষ সেনগুপ্ত মহাশয়ের হাতে পুষ্পস্তবক তুলে দেবেন একটি দলের পক্ষ থেকে অমিতাভ চক্রবর্তী। একটি দলের পক্ষ থেকে সুভাষবাবুর হাতে স্মারক তুলে দেবেন শ্রীরূপা পাল। আমি অনুরোধ করব আমাদের সকলের প্রিয় শ্রীরূপা পালকে কিছু বলার জন্য। অনির্বাণকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমার সকল নাট্যবন্ধুকে। একটি দলের তরফ থেকে প্রণাম। আজ এই মঞ্চে দাঁড়িয়ে কথা বলার জন্য আমার নিজেরই খুব গর্ব অনুভব হচ্ছে। আরও বেশি যে সুভাষদার মতো মানুষ যে মঞ্চে দাঁড়িয়ে বসে আছেন সেখানে দাঁড়িয়ে আমি কথা বলছি। কোনো একটা প্রযোজনার অভিনয় করার জন্য একটি দল থেকে একটা সময় আমাকে ডেকে পাঠানো হয়েছিল। তখন ভাবিনি কখনো যে একটি দলের সম্পাদক হব। আজ খুব ভালো লাগছে, তবে দায়িত্ব অনেক বেড়েছে। 1971 সালে প্রথম একটি দল যখন শুরু করেন, তারপর থেকে বহু প্রোডাকশন, সবাই জানেন যে সেগুলো অনেক কালোজয়ী হয়েছে। তার মধ্যে কয়েকটা নাম যদি আমি বলি এখন, সেটা হচ্ছে বায়েন, আপনার ওথেলো, নামগুলো একটা সময় আমি নিজেই ভুলে যাচ্ছি। এই করতে করতে আমরা যখন করোনার আগে এসে পাখির বাসা করলাম, সৌমিত্র চট্টোপাধ্যায় নায়ক, এছাড়া আমাদের প্রচুর বিধুদা, প্রচুর নাটক হয়েছে। তো যখন আমরা পাখির বাসা করছি, তারপরেই এসে গেল করোনা। এবং জানেন, অনেক দলের মতো আমাদেরও একটু বিধ্বস্ত অবস্থা হয়েছিল। সেই বিধ্বস্ত অবস্থা কাটিয়ে উঠে যখন আমরা আবার নতুন নাটক করতে আরম্ভ করলাম, তখন আমরা সঙ্গে পেলাম শ্রী
অম্বর রায়কে। তার প্রোডাকশন সিতারা নাটকটি আমরা এখনো অভিনয় করছি, কিন্তু একটি দুঃখজনক ঘটনা, 3 মার্চ তিনি ইহলোকের মায়া ত্যাগ করে চলে গেলেন। আজ এই মঞ্চ থেকে আমরা তাকে স্মরণ করছি, কারণ এই নাট্য উৎসব যখন আমরা পরিকল্পনা করছিলাম তখনও অমরদা আমাদের সঙ্গেই ছিলেন, কিন্তু আজ খুব খারাপ লাগছে যে উনি আমাদের সঙ্গে নেই। কিন্তু সময় তো এগিয়ে যায়, কাজ করতেই হয়, তাই আজ এই নাট্যোৎসব। আজ, কাল এবং 28 তারিখ আজকে আমাদের নতুন নাটক, কালকে এখানে এই মঞ্চে আরও 2টি নাটক এবং 28 তারিখে আমাদের একটি আলোচনা সভা। আমি সবাইকে অনুরোধ করছি আপনারা প্লিজ এই 3 দিনই আমাদের সঙ্গে থাকবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। একটি দলের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ। ধন্যবাদ শ্রীরূপা পালকে। আমরা এখন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমাদের শুভ সূচনা করে নেব। আমরা আমাদের প্রিয় বন্ধু, শুভাকাঙ্ক্ষী, অভিভাবক শ্রী সুভাষ সেনগুপ্ত মহাশয়কে অনুরোধ করব 2-4 কথা বলার জন্য। নমস্কার। নাটক আমার পড়ে পাওয়া ধন, কথাটা দেবব্রত বিশ্বাস বলেছিলেন। গান তার পড়ে পাওয়া ধন, আমারও তাই। আমি যে বাড়িতে জন্মেছি সে বাড়িতে অক্সিজেনের সঙ্গে আর একটা জিনিস থাকতো, সেটা হচ্ছে নাটক। আমার ঠাকুরদা শচীন সেনগুপ্ত তখনও জীবিত, এবং আমার জ্ঞান যখন একটু আধটু হচ্ছে তখন দেখি সে ঘরে রোজই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, জওহর গাঙ্গুলি, কমল মিত্র, মহেন্দ্র চৌধুরী এরা সব আসছেন। এদের আমি চিনতাম না, বা তখন বোঝার বয়স না এরা কারা, কি করেছে। এদের আমি দাদু বলেই ডাকতাম, যেমন জওহর গাঙ্গুলিকে সুরাল দাদু আর লাল দাদু বলতাম। সরজুবালা দেবী আসতেন, অপর্ণা দেবী আসতেন। অপর্ণা দেবীকে রসগোল্লা মা বলতাম, কারণ তিনি রোজ আমার জন্য রসগোল্লা নিয়ে আসতেন। দাদু মারা গেলেন 1960। এবার শুরু হলো ওই ঘরেই কাকুর বন্ধু বান্ধবদের আসা। এলেন অজিতেশ, রুদ্র, কেয়া, অসিত ইত্যাদি ইত্যাদি। তখন এরা সব আমার কাকু, তাদের আমি কাকু ডাকতাম। তখনও আমি নাটকের কিছু বুঝি না, দেখতাম তারা সব আসতেন, হই হই করতেন, প্রচুর আড্ডা হতো এবং অনেক আলোচনা হতো। কাকু থাকাকালীন আমি নাটকে খুব একটা প্রবেশ করিনি, কারণ আমার ভয় হতো। কাকু বরঞ্চ আমার একটা নাটক করেছিলেন, খবরের প্রকাশ, সেটা আমার প্রথম নাটকে পা রাখা। এবার কাকু চলে গেলেন, আমি কিন্তু আর নাটক নামাতে পারছি না, ভয় লাগছে। আমি জানি না কি করে নাটক নামাতে হয়। এই সময় একদিন একটা হসপিটালে দেখা হলো অমিতাভর সঙ্গে। অমিতাভ ঘোষ একটি দলের, তার এক ভগ্নিপতির হার্ট অপারেশন, এবং আমি উপস্থিত, আমার এক কাকার হার্ট অপারেশন। যা হয়, দুজন নাটকের লোক, সারাক্ষণ নাটক নিয়ে কথা। তা অমিতাভ আমাকে সাহস দিয়ে বলল যে তুমি
পরিচালনা করো, আমি সব রকমভাবে সাহায্য করব। এই আমার বিষ পান করা। অতএব এই বিষ পান করলাম। তারপরে না এই একটি দলের বহু লোকের সঙ্গে আমার একটু একটু করে আলাপ হলো সুখেন্দুবাবুর সঙ্গে আলাপ, অমিতাভ চক্রবর্তীর সঙ্গে আলাপ, এবং বিল্টু অর্থাৎ আশিসের সঙ্গে আলাপ, এবং চিন্ময়দার সঙ্গে আলাপ হলো। তারা আমাকে নানানভাবে উৎসাহিত করলেন এবং সহযোগিতা করলেন। এদের সহযোগিতায় আমি অনেকগুলো নাটক করলাম। একটি দলের বহু নাটক আমি দেখেছি, যেমন দেখেছি বায়েন, নরক গুলজার, কৃষ্ণ গোবর্ধন, পরবর্তীকালে দেখেছি বায়েন, পরবর্তীকালে দেখলাম পাখির বাসা। এরকম অনেক নাটক। একটা দল প্রায় 53 বছর নাটক করে চলেছে। আপনারা যারা নাটকের অন্দরমহলে থাকেন তারা জানেন যে কি কঠিন সংগ্রাম, প্রতি মুহূর্তে সংঘর্ষ, প্রতি মুহূর্তে চিন্তা ভাবনা, অর্থনৈতিক সংকট, সব কিছু একটা হার্ডেল পেরোতে পেরোতে তবে যেতে হয়। আমি জানি একটা সময় আমাদের ছিল যখন আমরা টিকিট বিক্রি করার জন্য মেম্বারদের দিতাম, তোমরা টিকিটটা বিক্রি করো, এবং সেই টাকাটা জমা দিতে হবে শোয়ের আগে। অনেকেই পারতেন না, কিন্তু যেখান থেকে টাকাটা নিয়ে আসতেন। কোথা থেকে আনতেন? বাড়িতে বাচ্চার বেবি ফুড দরকার, সেই বেবি ফুডের টাকাটা এনে এখানে দিয়েছেন। কেউ কেউ প্রভিডেন্ট ফান্ড ভেঙে নাটক করেছেন, কেউ কেউ বাড়িতে মাইনে দিতে পারেননি, মাইনের দিনকে এসে বলেছেন পকেট মারি হয়ে গেছে। এইভাবে আমরা নাটক করছি, এখনো করে চলেছি। একটি দল আজ প্রায় 53 বছর হতে চললো এভাবে নাটক করছে। এখন একটা প্রশ্ন, যে আমরা কেন নাটক করি আর কেনই বা এত দর্শক আসেন? শুধু কি বিনোদন? না, এর মধ্যে এই নাটকের মধ্যে থেকে একটা কিছু মননের খোরাক পাই। এই মননের খোরাক থেকে নিজেদের মতন করে ভাবতে ভাবতে আমরা একটা নতুন কিছু চিন্তা ভাবনার জন্ম দিই, এবং এইটা দেওয়ার আনন্দে আমরা কিন্তু নাটক দেখতে আসি, করতে আসি, শুধু বিনোদন নয়। এই জিনিসটা চলতেই থাকে। আমার বাবা একটা কথা বলতেন, নাটক এবং যাত্রা এমন একটা জিনিস যেখানে এক চাঁদোয়ার নিচে সব রকম লোক বসবে। পণ্ডিতরাও থাকবে, কৃষকরাও থাকবে, চাষিরা থাকবে, শ্রমিক থাকবে, মধ্যবিত্ত থাকবে, মহিলারা থাকবে। তাদের সবার কিছু না কিছু খোরাক এখান থেকে নিয়ে যেতে হয়, সেটাই ওরা চিন্তা করতে থাকেন বাড়িতে গিয়ে। তার থেকে যেটুকু রস, যেটুকু চিন্তা, যেটুকু নতুন ভাবনার জন্ম তারা নেয়, এইভাবেই একটা মনুষ্যত্বের বিকাশ হয়, সভ্যতার বিকাশ হয়। আমি একটি দলের সবাইকে বলি, তোমরা এগো, চলোই বেটি, চলোই বেটি, এগিয়ে চলো, এগিয়ে চলো। দর্শক তোমাদের সঙ্গে থাকবে। নমস্কার। ধন্যবাদ সুভাষ সেনগুপ্ত, ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। সুভাষবাবুর পরে নাটক সম্পর্কে আর কিছু বলা মানে স্পর্ধার আস্ফালন ছাড়া আর কিছুই নয়। আপনাদেরকে আমি অনুরোধ করব 5 মিনিট কি 7 মিনিট ধৈর্য ধরার জন্য। আমাদের নতুন প্রযোজনা পাঞ্চালীরা এখনো মঞ্চস্থ হবে কিছুক্ষণের মধ্যেই। আমি আরও অনুরোধ করব আপনাদের মোবাইল ফোনটি নির্বাক অথবা নিষ্ক্রিয় করে রাখার জন্য। অনুরোধ করব অভিনেতাদের সাহায্য করার জন্য। ধন্যবাদ।
নমস্কার। একটি দলের পক্ষ থেকে আজকের সন্ধ্যায় উপস্থিত সকল সুধীজনকে আমাদের আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা ও প্রণাম। আমরা শুরু করব আমাদের আজকের ৯তম প্রযোজনা পাঞ্চালীরা এখনো, নাটক আশিস সর্দার, আলো বাবলু সরকার, মঞ্চ অজিত রায়, সঙ্গীত সুমন সেনগুপ্ত, শব্দ প্রক্ষেপণ দিগ্বিজয় বিশ্বাস, রূপসজ্জা ও পোশাক দিলীপ দে, প্রযোজনা নিয়ন্ত্রণ সব্যসাচী দে রায়, নামাঙ্কন নারায়ণ সাহু, সহকারী পরিচালনা আশিস দেবনাথ, সম্পাদনা পরিচালনা তারক শিকদার। আগে আমাদের মধ্যে ছিল, কিন্তু একটা জরুরি কারণে বেরিয়ে গেল, তাই তাকে আমরা আপনাদের সামনে হাজির করতে পারলাম না। এটা শুধু নাটক হিসেবে দেখবেন, সম্প্রতি পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মধ্যে যে ভয়ঙ্কর নারী নিগ্রহ, নারী নির্যাতন, হত্যা, ধর্ষণ ইত্যাদি চলেছে, তার বিরুদ্ধে আমাদের দলগত প্রয়াস। এই প্রয়াসকে আপনাদের চেষ্টায় আমরা আশা করি বহু দূর পর্যন্ত নিয়ে যেতে পারবো এবং আপনারা আমাদের সাথী হবেন। আর কিছু নয়, আপনাদের নাটক সম্পর্কে আপনাদের মতামত আমাদের জানালে আমাদের খুব ভালো লাগবে। তাছাড়া কি করে হবে, তাছাড়া কি করে হবে, নাটকটা নিয়ে আলোচনা করে উঠতে পারে। দেখে জিনিসটা দেখে এই তো
নমস্কার। একটি দলের পক্ষ থেকে সকল দর্শকদের জানাই আন্তরিক অভিনন্দন। আজ 27শে মার্চ বিশ্ব নাট্য দিবস। বিশ্ব নাট্য দিবস কলাকুশলী, শিল্পকলা তথা থিয়েটারকে বিকাশ ঘটানোর জন্য আজকের দিনটিকে বিশ্ব নাট্য দিবস হিসেবে পালিত করা। আমরা প্রণাম জানাচ্ছি সকল নাট্যকার, পরিচালক, অভিনেতা, অভিনেত্রী এবং নেপথ্য কর্মীদের। আমরা প্রণাম জানাচ্ছি দর্শকদের, যারা প্রতিনিয়ত আমাদের উৎসাহিত করেন অভিনয়ের জন্য, যাদের হাততালি প্রতিদিন আমাদের অনুপ্রেরণা দেয় আরো ভালো কিছু করার, ভালো অভিনয় করার। আসুন আমরা সবাই মিলে আজকের এই সন্ধ্যায় শপথ নিই নাটককে আরো উন্নত করার এবং নাটককে বিকাশ ঘটাবার। এই মুহূর্তে আমাদের মধ্যে উপস্থিত আছেন একটি দলের সভাপতি মাননীয় শ্রী আশিস দেবনাথ মহাশয়, উপস্থিত আছেন সম্পাদিকা শ্রীরূপা পাল। আমি মাননীয় আশিস দেবনাথ মহাশয়কে বলছি আজকের এই সন্ধ্যায় সুন্দর সন্ধ্যাটিকে স্মরণীয় করে রাখার জন্য প্রদীপ প্রজ্বলন। সভাপতিকে সহযোগিতা করলেন সম্পাদিকা শ্রীরূপা পাল। এই মুহূর্তে আমি একটি দলের সভাপতি মাননীয় শ্রী আশিস দেবনাথকে কিছু বলার জন্য অনুরোধ করছি। নমস্কার, সকলকে শুভ সন্ধ্যা। 27শে মার্চ দিনটি সম্বন্ধে আমরা সবাই মোটামুটি অবগত, কিছু বলার নেই। সালটা 1961। ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট প্রথম ভিয়েনায় এই দিনটি উদযাপন করেন। পৃথিবীর সবথেকে শক্তিশালী শিল্প মাধ্যম হিসেবে থিয়েটারের গুরুত্বকে প্রকাশ করার জন্য। তারপর প্রতি বছর বিশেষ একজন নাট্য ব্যক্তিত্বকে তারা সম্মানিত করেন। সেই প্রথা শুরু হয় 1962 সাল। ফরাসি লেখক এবং নাট্যকার ওকোতোর মাধ্যমে, এবং সেই পরম্পরা আজও চলে আসছে। এই বিশেষ দিনটিতে সারা বিশ্বের সমস্ত নাট্যকর্মী এবং নাট্য দল তাদের মতো করে এই দিনটিকে উদযাপন করেন। আমরা আমাদের সাধ্যমতো এই দিনটাকে উদযাপন করছি আমাদের এই ক্ষুদ্র প্রয়াস, আমাদের এই নাট্য উৎসবের মাধ্যমে। আমার বক্তব্যকে আর দীর্ঘায়িত করলাম না। আসুন, আজকে সন্ধ্যায় আমাদের মাঝে উপস্থিত আছেন কুমার রায় নাট্য সংস্থা এবং সমকালীন সংস্কৃতি। তাদের দুটি নাটক তারা মঞ্চস্থ করবেন। আসুন আমরা সবাই মিলে সেই নাটকগুলি উপভোগ করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নাটকে থাকবেন। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। মাননীয় শ্রী আশিস দেবনাথ মহাশয়, এই মুহূর্তে আমাদের এই প্রাথমিক পর্বের অনুষ্ঠান এখানে শেষ। যারা দর্শক এখানে আছেন, আমরা সকলকে অনুরোধ করবো যে আপনারা ধীরে ধীরে এবার আমাদের এই হলে প্রবেশ করবেন এবং আমাদের আজকের যে নাট্যোৎসবের দুটি নাটক রয়েছে তার মধ্যে প্রথম নাটক শুরু হবে কিছুক্ষণের মধ্যে। আপনারা হলে প্রবেশ করবেন। আজ তার দ্বিতীয় সন্ধ্যায় আজকের বিশ্ব নাট্য দিবসের দিন দুটি নাটক মঞ্চস্থ হবে। প্রথম নাটক কুমার রায় নাট্য একাডেমি প্রযোজিত পুষ্পরানী পুরুষ। দ্বিতীয় নাটক সমকালীন সংস্কৃতির কণ্ঠরোধ। আমরা শুরু করতে চলেছি আমাদের প্রথম নাটক কুমার রায় নাট্য একাডেমি আয়োজিত পুষ্পরানী পুরুষ। আপনি একটা মানুষ, আপনার আমি খুব যত্নে রাখবো গো বাবু।
পুষ্পও ঠিক তেমনি আমার নিঃসঙ্গতাকে অনুভব করতে পেরেছি। আমার স্ত্রী আমায় ছেড়ে অনেকদিন আগেই চলে গেছে। দুটি মেয়ের বিয়ে দিয়েছি বাংলার বাইরে। তার স্বামী পুত্র নিয়ে কদাচ আসে বাড়িতে। ছেলে আমার দুটি, তারা যথারীতি বৌমাদের স্ট্যাটাস বজায় রাখতে গিয়ে অভিজাত এলাকায় ফ্ল্যাট কিনে সুখে সংসার করতে বসেছে। সেদিন পুষ্পরঞ্জনকে যখন আমার কাছে রাখবো ঠিক করি, ঠিক তখনই আমার বড় ছেলের গাড়িটা আমার বাড়ির সামনে কি বলছো কি বাবা? এই অদ্ভুত লোকটাকে তুমি বাড়িতে রাখবে? নিজে রান্না করে খেতে খুব অসুবিধা হচ্ছে রে শৈল। তোরা তো আমার শেষ বয়সে বৌমাদের হাতে রান্না খেতে দিলি না। বাবু এই নাও চা। হ্যাঁ দে দে। হ্যাঁ ধরো ধরো। হ্যাঁ বাবু গো, আটা কিন্তু একদম নি, হাতে কিন্তু উঠে হবে নি। ঠিক আছে, আমি যখন বেরোবো নিয়ে আসবো। আচ্ছা বাবু বাবু, কি বলতে বলতে জানো চলে গেছিলাম। কি বলতো? ও হ্যাঁ, তোর বাবার কথা। হ্যাঁ হ্যাঁ, জানো জানো বাপটা মরে যাবার পর আমরা মারি তারা দিন পড়তা। সে কি? কবে? কতদিন আগে? সে অনেকদিন হয়ে গেল। তোর মা এখন কোথায়? কি জানি, মায়ের সঙ্গে সে কবে একবার ট্রেনিং স্টেশনে দেখা হয়েছিল, তারপর আর খবর পাইনি। একদিনে বোধহয় মরেও গেছে। আচ্ছা পুষ্প, হ্যাঁ তোকে একটা কথা জিজ্ঞেস করবো। হ্যাঁ করো না, করো করো করো। না মানে মানে তুই যেরকম, তোর দাদারাও কি তোর মতো? না গো মাস্টার মশাই, আমার আটখান দাদা, আটজনই পুরুষ মানুষ। আমি এরকম বলি তো বর্তমানে তারা দিলে বোঝো না। আচ্ছা মাস্টার মশাই, তোমার তো কত জানাশোনা লোক হয়েছে, কত রকম চিকিৎসা বেরোচ্ছে, পরীক্ষা নিরীক্ষা করে, তার মানে পুরুষের মতো পালাতে বা যায় না যায় না যায় না। আরে বাবা, তুই তো পুরুষই, তোকে আবার কি করে পুরুষ বানাবো? ও তুমি আমার ভালোবাসাতে অমন কথা বলতেছো। বাড়ি? আচ্ছা পুষ্প,
তুই যে এতগুলো বাড়িতে কাজ করেছিস, কোন বাড়ির মানুষগুলোকে তো সবচেয়ে বেশি পছন্দ হয়েছে? বলবো তোমার মাস্টার মশাই, তোমার আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। আমাকে? আরে বাবা, আমার মধ্যে আবার তুই কি পেলি রে? মানুষটা খুব সহজ সরল গো, সারে বলে 100% পুরুষ মানুষ। নিজের জন্য খুব আক্ষেপ হয় না রে পুষ্প? বাড়ি হবেনি, আমার ভেতরের মানুষটা তো পুরুষ, প্রকৃত পুরুষ। তোমার মতন তেজ আছে, অন্যায় দেখলে প্রতিবাদ করতে ইচ্ছে করে, কিন্তু বিকাশ করার ভঙ্গিটা একবার দেখো, যেন মাটির তলায় মিশে যায়। মাস্টারমশাই, এই বুকের ভেতরে একটা পুরুষ মানুষকে পুষে রেখেছি। মাস্টারমশাই, বিশ্বাস করে একটা পুরুষ মানুষকে পুষে রেখেছি, বিশ্বাস করে। কাঁদছিস কেন রে পুষ্প? আরে ওটাই বিষয়, পুরুষ মানুষ তার কাজে, তার মনে। ঠিক বলেছো গো মাস্টারমশাই, আমারও খুব ইচ্ছে আমি একদিন এমন একটা কাজ করে যাব যাতে সবাই বলবে পুষ্পরঞ্জন সত্তার সত্যি একটা পুরুষ। আর সেইটা যদি ওই ফোনটে শয়তানদের একবার শোনাতে পারি। ফোনটের ওপর তোর এখনো রাগ কমেনি দেখছি। এরকম মেয়ে করে কথা বলছো কেন গো? তোমায় না সারা চিড়িয়াখানায় আটকে রাখা উচিত। কেন? আমি কি জন্তু না জানোয়ার যে আমাকে ওই চিড়িয়াখানায় আটকে রাখবে? জন্তুই তো, না পুরুষ না মহিলা না হিজড়ে। জানো আমাদের বাজারে না তোমার মতো একজন আছে, আলু বিক্রি করে। তোর দাদাকে আলুর দোষ আছে নাকি গো? বাজে কথা বললে কিন্তু আমি মাস্টারমশাই সব বলে দেবো। সত্যবাদী জ্যোতিষী। তুমি এটা যা। কেন? তোমারে বলবো কেন? তোমার এবার করবে কি? বাচ্চা কাচ্চা হলে তো তোমার মতো একটা মগা জন্মাবে। ও সব মিছিল কোথাকার এক চাপড়ে দাপ করে ফেলে দিলে ঠিক হয় না। মারতেছে, তারও বলতেছি। হাতগুলো পুরো পুরুষ মানুষের মতো। মাই জীবনের প্রথম মগার হাত ধরলো। তোদের ভেতর দিচ্ছি কেন? তোমার ইচ্ছে করতেছে নাকি? এইটা বলে ফুটেছে জাদু। বলি কি তোমার একারই ফুটবে নাকি? এই, তোমার কি এ রোগ আছে নাকি গো? এমন যদি হয় কাছের এর জন্য একটা বিয়ে করে নিতে পারো। আছে বাবু, তোরে আসতে বল। আপনি কেন এসেছেন জানতে পারি কি? আপনার বড় ছেলে কিছু বলেনি আপনাকে? বাড়িটা আমার সন্তু বাবু, শৈলপালের নয়। জানি, ভালো করে জানি এই বাড়িটা আপনার। তাই তো তেল পুড়িয়ে বারবার করে আপনার কাছে আসছি। এই নিয়ে কবর লন্ডন ছিল 5 বার। একবার নয়, দুবার নয়, 5 বার। মাস্টারমশাই, এক কথা বলতে আমার বারবার ভালো লাগে। স্কুলে থাকতে আপনার ক্লাস করেছি, তাই আপনাকে সম্মান দিয়ে কথা বলছি, প্রস্তাব দিয়েছি। আপনি এখনো যদি ঘ্যান করেন, পাঠিয়ে দিয়েছি, পেয়েছেন তো? সন্তু বাবু, দলিলটা আপনি ফেরত নিয়ে যান। ফেরত নেওয়ার জন্য দলিলটা আপনাকে দেওয়া হয়নি। যদি ফেরত না নেন তবে আমি এটা ছিঁড়ে ফেলতে বাধ্য হব। ওটাকে ছেড়ে দে। সবাই আমি আমার এই যন্ত্রের সামনে দেখতে পাচ্ছি। আমার পর্দা ফোনটে গ্রামের অত্যাচারী গোসাই ঠাকুর হরেকৃষ্ণ বাবু, তোমাদের সন্তু ঘোষ, দেশের সব
শয়তানের মুখগুলো আমি আমার যন্ত্রের সামনে দেখতে পাচ্ছি। পুষ্পটাতে গুলি বলেছে। ভারত আবার স্বাধীন হয়ে যাচ্ছে গো, সত্যিকারের স্বাধীন। আমরা আবার নতুন করে স্বাধীন হয়ে যাচ্ছি। আমার ভারত গুলি বলেছে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। ভেঙে ফেল করে লোপাট রক্ত জমান শিকল পূজার পাশার বেদি আর ওই কমাট। তোমার সন্তান আমার পুণ্যি দিয়ে ওরা আমি মানুষ করে তুলবো। দেখবা আপনি তুমি কোথাও খুঁজে পাবেনি কোনো পথ নেই। আমি জানতাম আপনি আমার আবেদনে সাড়া দেবেনই। 20 লাখ টাকা, 2টো ফ্ল্যাট, কেন রাজি হবেন না? আরে বাবা, বুদ্ধিমান মানুষেরা এই ভুলটা কখনো করে না। জানেন মাস্টারমশাই, প্রমোটাররাও এক ধরনের সমাজসেবক, সেটা কেউ বুঝতেই চায় না। আরে বাবা, এতগুলো লোকের মাথা গোজার ঠাই করছি তো নাকি? পেনটা দে বাস, আরে বাঞ্চত পেনটা দে। আজ যদি আপনি সই না করেন, জোর করে সই করিয়ে নেব। একটা কথা শুনুন সন্তবাবু। বলুন বলুন, কি বলবেন? ভারতের স্বাধীনতার সংগ্রাম, অনুশীলন সমিতি, এসব তো এসব সব গল্পের খাতায় চলে গেছে, এসব ভুলে যান। এই আমি সন্তুগর, নিন সই করুন। আজ যদি সই নিতে চান তবে আমাকে খুন করতে হবে। সময় বড় কম প্রফুল্ল বাবু, তাই অ্যাকশনটা শুরু করার আগেই এই চেকটা নিন, গ্রহণ করুন। ধরুন। সুন্দর অবস্থা, কিন্তু দুঃখ হচ্ছে একটা কথা ভেবে, আপনি বোধহয় প্রফুল্ল কান্তি পালের মতো মানুষের সম্মুখীন হননি। চেকটা এইভাবে ফেরত দিলে আপনাকে যোগ্য সম্মান দেওয়া হবে। খুব ভালো লাগলো, খুব ভালো। এই না হলে খেলার মজা। খেলা হবে, খেলা হবে, সন্তু ঘোষের খেলা হবে। আপনি কিন্তু নিজের বিপদ আপনি নিজেই ডেকে আনলেন। আপনার বোঝা উচিত ছিল সন্তু ঘোষ যেটা ধরে সেটা শেষ করে ছাড়ে। তোরা হা করে দাঁড়িয়ে দেখছিস কি? মার সরে বাচ্চাকে, মার স্বাধীনতা সংগ্রামী রণকৌশলটাকে খুব সুন্দর সাজিয়েছেন। কাপ্পু চুপ, কাপ্পুর বাচ্চা, এক পেগামি না, সব কটা গুলি করে দেবো বলে দিচ্ছি। গুলি করবি? পেগামি না, এক পেগামি না, গুলি কর, গুলি কর, সব কটা গুলি করবি? পুষ্পরঞ্জন সর্দারের 304 ধারায় 10 বছরের জেল হয়েছিল। ইচ্ছাকৃতভাবে সন্তু ঘোষকে হত্যা করার অপরাধে। ছেলের মধ্যে সুন্দর ব্যবহারের জন্য ওর 3 বছরের শাস্তি মুকুব হয়েছিল। আর 2 বছর পর পুষ্পরঞ্জন বাড়িতে ফিরে এলে আমার এই স্বাধীনতার বাড়িটা
দিয়ে আমি নিশ্চিন্তে বলতে পারবো। তাই তো ওর মেয়ে বউকে নিয়ে আমি আজও বেঁচে আছি, আজও। বাবা কোথায় গেলি? এদিকে আয়। তোর মেয়েটা কি ঘুমিয়ে পড়েছে? অঘটন কত ঘটে, কিন্তু পুষ্পরঞ্জন আমার বাড়ি সন্ত ঘোষের মৃত্যু, অন্যের সন্তানকে নিজের বলে মেনে নেওয়া, সব মিলিয়ে পুষ্পর কাছে নিজেকে বড় ছোট বলে মনে হয়। মহান মানুষ আমি অনেক দেখেছি, কিন্তু এই সংকীর্ণতা, পরশ্রী কাতর স্বার্থপর মানুষের যুগে পুষ্প যেন এক উজ্জ্বল আলোর বিন্দু। পুষ্পরঞ্জনের বিচার চলেছিল প্রায় 18 মাস। যেদিন ওর শাস্তি ঘোষণা হয়েছিল সেদিন ওর চোখে মুখে দেখেছিল অদ্ভুত এক তৃপ্তিবোধ। জেলে থাকাকালে ওর কাছে যেতেও আমাকে বলেছিল, মাস্টারমশাই, তোমার ওই সন্তু ঘোষকে আমি মেরেছি, এটা আমার তৃপ্তি গো। আমি 10 বছর পর আবার ফিরে আসবো, তখন দেখবেন সবাই আমারে পুরুষ মানুষ বলবে, সত্যিকারের পুরুষ মানুষ। ইংরেজ সরকারে দাঁড়িয়ে যে স্বাধীনতা তোমরা আমাদের দিয়েছো, সেই স্বাধীনতা কেড়ে নিতে চায় ওই কয়েকটা বদমাইশ লোক। তাদেরই একজনকে আমি শেষ করেছি। আদালত আমার সঠিক বিচার করেনি, কিন্তু যারা সত্যিকারের মানুষ তারা মনে মনে বলবে পুষ্পরঞ্জন সর্দার তা করেছে, তা ঠিক করেছে, একটা পুরুষ মানুষের মতন কাজ করেছে। তখন আমারে আর কেউ পুষ্পরানী বলবে না, বলবে পুষ্পরঞ্জন পুরুষ, পুষ্পরঞ্জন পুরুষ, পুরুষ। ওই রাস্তা দিয়ে আসবে আমার মানুষ পুত্র পুষ্পরঞ্জন। সমস্ত অন্যায় অবিচারের বাঁধ ভেঙে মাথা উঁচু করে এ বাড়িতে পা রাখবে আমার বীর পুরুষ পুষ্পরঞ্জন। পুষ্পরঞ্জন পুরুষ, সত্যিকারের পুরুষ। পুষ্পরঞ্জন পুরুষ। আবারও আন্তরিক ধন্যবাদ। আপনারা এতক্ষণ আমাদের প্রথম নাটক পুষ্পরানী পুরুষ দেখলেন। আপনারা জানেন কি অসাধারণ একটি প্রোডাকশন। আমাদের এই মুহূর্তে একটি দলের তরফ থেকে আমরা কুমার রায় নাট্য একাডেমির সম্পাদককে সামনে আসতে অনুরোধ করছি। আমরা পুষ্পস্তবক দিয়ে তাকে সম্পাদককে পুষ্পস্তবক দিয়ে সম্মান জানাচ্ছেন অসীম ব্যানার্জি। আমাদের দলের তরফ থেকে মেমেন্টোর ব্যবস্থা আমরা রেখেছি স্মারক এই নাট্যোৎসব উপলক্ষে, যা সম্পাদকের হাতে তুলে দিচ্ছে সব্যসাচী দে রায়।
আজকের এই সুন্দর সন্ধ্যায় এই নাটকের পরিচালক মাননীয় শ্রী চিন্ময় চট্টোপাধ্যায় মহাশয়কে একটি দলের তরফ থেকে আমরা একটি মানপত্র দিতে চাই। মাননীয় শ্রী চিন্ময় চট্টোপাধ্যায় মহাশয় একটি দলের বিভিন্ন নাটকের পরিচালনা করেছিলেন, যা যথেষ্ট উল্লেখযোগ্য। আমরা এই সন্ধ্যায় তাকে বরণ করে নেব। ওনাকে বরণ করবেন সুপর্ণজিৎ গুপ্ত। মাননীয় শ্রী চিন্ময় চট্টোপাধ্যায় মহাশয়কে বরণ করে নিচ্ছে। তাতে পুষ্পস্তবক তুলে দিচ্ছে অনির্বাণ ভট্টাচার্য। দলের তরফ থেকে যে মানপত্রে রাখা হয়েছে তা মাননীয় শ্রী চিন্ময় চট্টোপাধ্যায় হাতে তুলে দিচ্ছেন আমাদের দলের সভাপতি শ্রী আশিস দেবনাথ এবং সম্পাদিকা শ্রীরূপা পাল। আমরা সত্যি আনন্দিত যে আজকের দিনে ওনাকে আমরা এই মানপত্র তুলে দিতে পারলাম। আপনারা সবাই জানেন মাননীয় শ্রী চিন্ময় চট্টোপাধ্যায় যিনি একদম অলক্ষ্যে থাকেন। তিনি নিজেকে কখনো কখনো তার কোনো সৃষ্টি বা যাই হোক না কেন উনি কখনো চান না যে সেটা প্রচারের আলোয় আসে। এটাই ওনার কাছ থেকে আমরাও শিখেছি। এবং আজকের এই সন্ধ্যায় উনি আমাদের বলেছিলেন যে না আমি সম্মাননা নেব না, আমি সম্বর্ধনা নেব না। আমরা বললাম না, এইটুখানি গুরু প্রণাম আজকে আপনাকে আমাদের করতে দিতে হবে। ওনাকে এই সম্মানটুকু দিতে পেরে আমরা একটি দলের তরফ থেকে অত্যন্ত গর্বিত। মাননীয় শ্রী চিন্ময় চট্টোপাধ্যায়কে সামান্য কিছু বলার জন্য দীর্ঘ সময় একটি দলে ছিলাম, এখন নাট্য একাডেমি কোনো নাটকের দল নয়, এটা একটা নাট্য চর্চা। কিছু কিছু ছেলেমেয়েরা আসে যারা ভালোবাসে, তারা চর্চা করে এখানে, তাদের নিয়ে এই সমস্ত করে নেওয়া। অমিতাভ চক্রবর্তী যে আপনার সাথে সম্বন্ধে একটা কথা বলি, ওর মা আমাদের সাথে একটি দলে অভিনয় করতে, ওর মা যেদিন বলছেন আমার সংসার চালিয়ে অভিনয় করা সম্ভব হচ্ছে না, তখন ও এখানে বিয়ে করে গেছে যে আমার ছেলেটাকে আপনাদের লড়াই করে যাচ্ছে, লড়াই করছে, একটি দলের স্বীকৃতি কামনা করি। সবাই ভালো থাকুন, আরো অনেক দীর্ঘদিন ধরে আরো নাটক করুন, সুন্দর সুন্দর। কুমার রায় নাট্য একাডেমির পক্ষ থেকে আমাদের উপদেষ্টা মঞ্জু বন্দ্যোপাধ্যায় পুষ্পস্তবক সংবাদিকা। চিরপদানত
তাহলে ওই দেখ ভাই কি আসছে মনে হচ্ছে। বলেছিলাম না মস্ত বড় ডাক্তার, বিরাট ওনার পোশাক। ডাক্তারবাবু, আপনাদের খুব চেনা চেনা লাগছে। আরে উনি ডক্টর বিশ্বভানু সেন। কোথায় দেখেছি বলুন তো? চেম্বারে, হাসপাতালে, রাজ্যসভা, শহীদ বেদি, সর্বত্রই আমার যাতায়াত। টিভি তো মাঝে মাঝে দেখি আপনাকে। ঠিক ওই সর্বত্রই আমার আনাগোনা। এই তা রুবি কই? ওই আপনি যে দেখে একেবারে কাত হয়ে পড়েছেন। হ্যাঁ, উঠে আসুন। আপনি হলেন দেশের ভবিষ্যৎ, জাতির ভবিষ্যৎ। সামনে কত বড় পরীক্ষা, এখনই এমন নেপিয়ে গেলে চলবে? চলবে। অসুবিধাটা শুরু হলো কোথা থেকে? গলা। মানে কণ্ঠ? এই সম্পদ হাস। আরে ওটাই তো আপনাদের আসল সম্পদ। হ্যাঁ, তা কি হচ্ছে? ব্যথা করছে? না না। এটা জ্বালা করছে? না না। ব্যথা হলে চালাও। হঠাৎ করে কথার মাঝে আওয়াজটুকু আটকে গেছে। চেঁচাচ্ছিলেন অনেক জন। আটকে গেল হঠাৎ। হ্যাঁ, বলেন কি? হঠাৎ করে? হ্যাঁ। দেখতে হবে তো ভেতরে। আপনারা এরকম বসে আছেন কেন? আমাকে একটু তুলে ধরুন না কেন? এদিকে ঘুরুন। ঘুরুন না। ভেতরের অবস্থাটা দেখি একবার। হাঁ করুন তো। এই, সেগুলো আসল ভয়, সেসব তো কিছুই নয়। ফোলা নেই, শ্লেষ্মা নেই, রক্ত নেই। না, হলোটা কি? আচ্ছা, আপনার এই গলা থেকে কি কোনো আওয়াজই বেরোচ্ছে না? না, চেষ্টা করুন, চেষ্টা
সমান। গলা খারাপ এমপি দেখবে এত তো বড় ব্যাপার কত এমপি স্পেশালিস্ট রয়েছে বড় বড় সাথে সাথে বলছি এটা নাকি গলার কোনো ব্যাপারই না। হ্যাঁ হতে পারে মেন্টাল কোনো ব্যাপার। মানে ব্যাপারটা হচ্ছে যে আপনি যদি এখন না গিয়ে সত্যর পাশে দাঁড়ান দলের লোকরা খেপে যাবে খুব জোর। হ্যাঁ আপনি সত্যর পাশে গিয়ে এখন দাঁড়ান মানে আপনি তো প্রিয়জন। হ্যাঁ বলছি প্রিয়জনের সান্নিধ্যে এলে যদি কোনো মিরাকেল ঘটে তবেই আর কি। তবে কি তবে কি তাছাড়া আমি তো এখন প্রিয়জন নই 100 বার প্রিয়জন 1000 বার প্রিয়জন। যতক্ষণ না সত্যের সঙ্গে আপনার ডিভোর্স হচ্ছে ততক্ষণ আপনি সত্যের স্ত্রী নিজের লোক প্রিয়জন। আচ্ছা আচ্ছা বুঝতে পারে মানে সত্য আপনাকে দেখে কিছু বলতে চাইলো আচমকা পর্যন্ত বছর হয়ে গেল। হ্যাঁ তোদের লোকজন বলছে আপনার সঙ্গে মনোমালিন্য নাকি সত্য ওই কণ্ঠরোধ হয়ে যাওয়ার একটা কারণ। মানে কথা তো আটকে রাখা যায়। এগুলো বলার কারণ কি তার মানে যে কোনো পরিস্থিতিতেই আমাকে ওর মুখের সামনে দিয়ে দাঁড়াতে হবে অপমানিত হওয়ার জন্য তাই তো না 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 অপমান করার অবস্থাতেই নেই। আপনি একবার চলুন গিয়ে দেখবেন ও অপমান করার অবস্থায় নেই। একবার চলুন ম্যাডাম প্লিজ। হ্যাঁ ঠিক আছে যেতে আমি পারবো কিন্তু আমারও একটা শর্ত আছে। যদি ও কোনোভাবে আমাকে ইগনোর করে তাহলে এই বিধানসভা কেন্দ্রের নমিনেশন ক্যান্সেল করে দেবে। তাহলে এখানে দাঁড়াবে কে? আমি আপনারা তো হাইকমান্ডের কাছের লোক কথা বলে নেবেন। তাহলে আর দেরি করে লাভ কি? ডাকো না দাদিকে ডাকো। ম্যাডাম শুনছেন? ও ম্যাডাম এদিকে আসুন, এখানে সবাই অপেক্ষা করছে। ম্যাডাম আসুন, ম্যাডাম আসুন, আসুন ম্যাডাম আসুন, আসুন ম্যাডাম আসুন, আসুন ম্যাডাম আসুন। তাহলে তো আমাকে এখন এক্স্যাক্টলি কি করতে হবে? ম্যাডাম আপনি একজন জননেত্রী, এই বিষয়ে আমাদের কি বলা থাকতে পারে? বোঝাবেন ম্যাডাম বোঝাবেন, স্যারকে একটু অভয় দেন। আমি অভয় দেব সত্য কি? আরে কোনো কালে ও আমাকে ভয় পায়। দেখছেন আপনারা আমি থাকতে একটা অন্য মেয়ের সঙ্গে ফষ্টি নষ্টি করে বেড়াই। আসল কথা হলো ম্যাডাম স্যারের টেনশনটা একটু কমিয়ে দিতে হবে। আপনাকে নিয়ে যে ভয় যে দুশ্চিন্তা সব কাটিয়ে দিতে হবে। ম্যাডাম আপনি স্যারকে বলবেন স্যার জুনকুর সঙ্গে যাই করুন, আপনার কোন আপত্তি নেই। আপত্তি নেই? না না বলছিলাম যে ওই এটা কথা মুখে বলবে মনে যায় না। আর বলছিলাম কি ম্যাডাম স্যারের বাস্তবকে ফিরে আসুন। আপনাদের কি আল্লাহর সীমা নেই? প্লিজ ম্যাডাম প্লিজ, আরে দেশের সাথে ওর কথা বলো না, দলের সাথে। হ্যাঁ আমি এই দলের সঙ্গে জড়িয়ে আছি তাই, না হলে আমি জীবনেও আসতাম না না এই যখন বলেছেন তখন সত্যি মিথ্যে কিছু একটা বলে সত্য গলা ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে। মানে এখনো তো আপনি ও স্ত্রী। হ্যাঁ মানে ও যদি এই সময় বোবা হয়ে থাকে মানে কি করতো আমরা ওকে মানে দাদা যা যা শুনতে ভালোবাসেন। যেমন ধরুন স্যার ঝুমকুমণির সঙ্গে থাকলে আপনার কোনো আপত্তি নেই। দরকার হলে বিনা শর্তে খোরপোশ ছাড়া ডিভোর্স দিন। উঠতেই তো হবেন না ম্যাডাম, উঠতেই তো হবেন না। এ সবই কথার কথা। যতই খারাপ লাগে ওই মধুর স্তরে দাদাকে ডাকতে হবে, হ্যাঁ এই কাছে টেনে নিতে হবে, নিয়ে বলবেন ওগো মন যদি চায় এখন থেকে তুমি ঝুমকুকে নিয়ে থাকো। দরকার হলে আমি গুলি করে জেলখানায় খাবো, তবু ওই নচ্ছার মেয়েটাকে আমি কিছুতেই মেনে নেবো না। কথার কথা, কথার কথা, কথার কথা। এই তবে ডাকি এই রঘুদা, আপনার এই অবস্থার কথা শুনে নিজেকে সামলাতে পারেননি, সব
শুরু হলে একবার জানতে চাইবেন না? আমরা সেই অদ্ভুত ওই মেলোডিয়াস স্বরে ম্যাডামকে একবার ডাকবেন না? লজ্জা ঘৃণা ভয় সব দূরে সরিয়ে ফেলুন। হ্যাঁ, যা হবে কি রঘুদা ইলেকশনের পর। এখন আপনি সেই সব কথা বলুন যা শুনে স্যারের মন করে কণ্ঠ করে আবার সেই পুরনো শব্দ পুরনো প্রতিশ্রুতি গুলো ফিরে ফিরে আসবে। বলুন ম্যাডাম বলুন, বলুন ম্যাডাম বলুন। আওয়াজ বেরোচ্ছে না? যা যা সাদা কালো সম্পত্তি বিছিয়ে রেখেছো চারিদিকে, সেসব কিচ্ছু চাই না। মন্ত্রী হও, বিধায়ক হও, আমার কোনো আপত্তি নেই। সব পথ ছেড়ে তোমার পাশে দাঁড়িয়ে যুদ্ধ করব। আমার গোড়ায় লাগলো স্যার? কিচ্ছু চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। ওটা গড়া না স্যার, বুঝলেন? মনে চাপ পড়েছে, মনে। দিনটা অলক্ষণে চাপ পড়েছে মনে, দিনটা অলক্ষণে চাপ পড়েছে মনে। কি হবে বলো এবার নির্বাচনে? কান পেতে ওই বিরোধীদের দিনে পুলিশ সন্ধ্যা, মাঝ রাস্তায় থমকে গেল প্রতিশ্রুতির বন্যা। আহা প্রতিশ্রুতির বন্যা, আহা প্রতিশ্রুতির বন্যা। দেখুন স্যার, কে আসছে দেখুন। আসছে সে আসছে, আসছে সে আসছে, আসছে সে আসছে, আসছে সে আসছে। শত কি হলো শত? নেপথ্য বললো তুমি নাকি আর কারোর সাথে কথা বলতে চাইছো না। কেন শত বলো, আমাকে বলো। ম্যাডাম আপনি এমন কিছু একটা বলুন, এমন কিছু একটা বলুন যাতে ওর মস্তিষ্কে আঘাত লাগে। আঘাতে অভিঘাতে ওর চিন্তাগুলো কেঁপে কেঁপে ওঠে। আঘাত আনো, আঘাত আনো, আঘাত আনো। আপনারা চুপ করুন। এসব কি বলছেন? আমি তো স্বপ্নেও ভাবতে পারি না ওকে আমি আঘাত দেব। তাহলে ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। হঠাৎ অজানা কারণে স্যারের কথা বন্ধ হয়ে গেছে। এর এফেক্টটা বুঝতে পারছেন তো? আগামী দিনে উন্নয়ন অচল, নাগরিক পরিষেবা মাঝ রাস্তায় ব্যাহত। বিরোধী পক্ষ আর মিডিয়ার কোট কচালি। ক্ষমতার বিকেন্দ্রীকরণ, নির্বাচনে মরার ওপর খাড়া। দিদি, ও দিদি, আপনার নাম তো দিকে দিকে ছড়িয়ে পড়েছে। এখন এমন একটা কিছু করুন না, ভীষণ রোমান্টিক, একটু অন্যরকম কিছু।
ফেসবুকে তো আপনি কত কি দিয়ে করেন, এখন একটা কিছু করুন না যেটা থেকে ওই স্যারের মনে ঝিনচাক ঝিনচাক ব্যাপারটা চলে আসে। ঝিনচাক 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 ঝিনচাক। বলছিলাম কি মানে সত্য সত্য আপনার ঠিক কোনটা কোনটা পছন্দ করে? কোনটা কোনটা কোনটা? সত্য আমার সবকিছু পছন্দ করে। আমার হাসি, আমার ঢাকা যেন, আমার চোখ পিট পিট, আমার গলা গলা দিয়ে এমন কিছু একটা করুন যাতে সত্যর গলা দিয়ে অন্তত দুই একটা ডায়লগ বেরিয়ে আসে। কি করবো বলুন তো, মানে আমার এখন কি করা উচিত? গান পড়ে গান, সেটা একটু পারি। নাচ পড়ে নাচ। কেন দেখেনি ফেসবুকে ও ঢাক বাজাচ্ছে আর আমি নাচ করছি? কত নেচেছি, ও কেউ নাচি। এই তাহলে ঢাক দিয়ে দিয়ে না না না, মুডের ব্যাপার মানে যখন তখন কি নাচা যায়? বলো বলো বলো, আজ মানে কাল নির্বাচন, এখন বলছে মুডের ব্যাপার। ও দিদি ভালো করে বুঝুন, স্যার যদি হেরে যায়, আমরা যদি ডুবে যাই, আপনার ভালো লাগবে? হ্যাঁ, সব খেলা শেষ। খেলা শেষ হলে হবে না, ও হেরে গেলে আমার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবে। তাহলে নাচুন, গান করুন, কিট কিট খেলুন, কিছু তো একটা করুন যাতে ওর সবকিছু মনে পড়ে। কি করবো বলুন তো, মানে ওকে দেখে না আমার নিজের গলাটা কেমন যেন একটু শুকিয়ে আসছে। তার চেয়ে বলো আপনারা সবাই মিলে একটা গান করুন, মানে যে কোনো গান। আমি নাচবো ওর জন্য, শুধু ওর জন্য। নাম এখানে করবেন না, বুঝলেন? হ্যাঁ মানে না মানে ভালো করে চেয়ে দেখুন, এটাই হচ্ছে আমার স্যার, মানে আপনার শত্রু। অসম্ভব অসম্ভব, চোখের দিকে তাকিয়ে দেখুন কেমন ফ্যাকাশে বেড়ে গেছে, মুখের পেশিগুলো কেমন পাথরের মতো শীতল। ও যদি সত্যিকারের আমার শত্রু হতো, আমার ক্যালারের মতো তাকিয়ে থাকতো না। ওই পরিস্থিতির চাপে বললে না বড় বড় নেতা মন্ত্রীরা ক্যালারে হয়ে যায়। না না, ভাবতে পারছি না জানেন, এই মানুষটা 2 সপ্তাহ আগে আমার সাথে মিউজিক্যালি ডিস্কো নেচেছে। কেউ নাচে? ইলেকশনের আগে কেউ ডিস্কো নাচে? নাচতাম রোজ মাঝরাত্রিরে মোমবাতি জ্বালিয়ে আমরা তুমুল ডিস্কো নাচতাম। ওই কারণে এই অবস্থা। আরে বাবা, আগে ইলেকশনে যেত
কাটাবো না মা
সাত মা বড় সাত। কৃষ্ণকে ডাকুন। কিসের আশায় দেখা দেবেন তিনি? দেশে কি তার মন্দিরের অভাব? রঘুদা, হ্যাঁ রঘুদা, এমন একজন দেবতাকে ডাকতে হবে তার পপুলারিটি বেশি, পাবলিসিটি কম। পপুলারিটি বেশি, মা বলছিলাম কি যমরাজ হতে পারে, হতে পারে যমরাজ। তারপর তোদের সবাইটা জমে মানুষের ডাকাডাকি হবে। দরকার নেই। আমি বলছিলাম কি আমাদের তো একটা অভিজ্ঞতা নেই, আপনি এরা ভেবে চিন্তে ঠিক করুন না কাকে ডাকা যায় না। একজন আছেন, আছে যাকে আজ খুব দরকার। কে মা কে? ধর্মপুত্র যুধিষ্ঠির। যুধিষ্ঠির এক মহান পৌরাণিক চরিত্র, কিন্তু কোথায় তার মন্দির, কোথায় তার উপাসনা? বলছি যে মা ওই যুধিষ্ঠিরের নামে মন্দির করা যাবে না? মানে ওই দেবতাদের লিস্টে তো তার মন্দির নাম দেখিনি। যদি হিড়িম্বার নামে মন্দির হয় তাহলে যুধিষ্ঠির বাদ যাবেন কেন? ওই ভালো করে দেখে নিও, ওই ধর্মপুত্রের পুজো আবার কোনো পার্টি এজেন্ডা নেই তো? আরে না না, তুই দেখছিস না এত ধর্ম কেউ মান না, জানি দেখছিস তো। মা মা ডাকুন, মা ধর্মরাজকে ডাকুন, আবার সচক্ষে দেখে যাই ধর্ম কাকে বলে। ডাকুন মা, ডাকুন। তাহলে আয়োজন কর, ধনুক আসর ঘণ্টা যদি বাবাকে আহ্বান করতে হবে। জয় বাবা যুধিষ্ঠির, জয় বাবা যুধিষ্ঠির, জয় ধর্মপুত্রের জয়, জয় ধর্মপুত্রের জয়। এই কৃষ্ণ ধর্মজা ধর্মসনাতন
চিরকালে নিমিত্ত উহা কণ্ঠরোধ হইয়া গিয়াছে। কেন বাছা করিবি এইসব? ও বাছাই কি বলিলি? বলে ওরে জগতে কেবল বলিউডই সত্য, ওরা তবুও কদাপি ধর্মের কথা বলিবার আপ্রাণ চেষ্টা করিয়া থাকে, ধর্মের গান গায়। আর সেই হেতু তোর কণ্ঠে এখন কেবল এই বলিউডের সঙ্গীতানুষ্ঠানিক বিরাজ করিতেছে। ত্বমসি মম জীবনং ত্বমসি মম ভূষণং ত্বমসি মম জীবনং ত্বমসি মম ভূষণং। মধু বাবা মধু, তোমার কথায় যেন হৃদয় সুধা বর্ষণ হলো বাবা। এবারটা কিন্তু মহাপাপিষ্ঠ। বলছি বাবা, কোনো উপায় নেই? মানে ব্যাকডোর দিয়ে এক্সট্রা কিছু দিলে ওই চিত্রগুপ্ত ওয়েমার্সিটে ওর পার্সেন্টেজটা একটু বাড়িয়ে নেওয়া যায় না বাবা? জীবনে শুধু এই একটি ব্যাকডোরই শিখে আছে। না বলছি বাবা, আপনি যেভাবে কথা বলেন, আপনি ভরসা দয়া করুন প্রভু। জানি প্রভু জানি, পাড়ায় গলিতে গলিতে মোড়ে মোড়ে আপনার নামে মন্দির করে দেবো। গলিতে গলিতে মোড়ে মোড়ে, তবে কি মনের মন্দিরে আবার কলা পিঠাই না? হবে প্রভু, হবে, হতেই হবে। আপনার সমাজে একদম সুপারস্টার করে ছাড়বো। হ্যাঁ, আপনি শুধু ওর দিকটা দেখুন, ওর নাওয়া খাবার সব বন্ধ করুন। একটু দেখুন ওর দিকটা, ওকে একটু, ওর একটু ভালো করে দিন প্রভু। তো বলি নাই, কিন্তু এই যে একটি শর্ত। বলুন প্রভু, বলুন। যদি ফিরিয়ে আসে উহার মুখের বাণী, ওই কণ্ঠ দিয়ে আর একটিও মিথ্যা বলা যাইবে না, একটিও না। এবার সত্য, অপার সত্য, ইহাই অন্তিম সুযোগ। প্রভু, ও তো রাজনৈতিক নেতা প্রভু। এই চুপ কর মূর্খ, বাবা যা বলছে সেটা শোন। ইহার পর আর একটিও মিথ্যা বলিলে, একটিও মিথ্যা বলিলে পুনরায় কণ্ঠরোধ হইয়া যাইবে। তখন কাহার বাপের সাধ্যি নাই ওই প্রাণকে ভাষা ফিরাইয়া দেয়। কি রে, শুনলি? পারবি তো মানতে, নাকি বদ অভ্যাস ছাড়তে পারবে? পারবে, খুব পারবে, খুব পারবে বাবা। ওর পট্ট ফিরিয়ে দিন বাবা, নাহলে সমস্ত দেহে দেখবে পথে বসে যাবে বাবা। ফিরিয়ে দিন প্রভু, ফিরিয়ে দিন। তথাস্তু। ওরে ওরে তোরা শঙ্খ বাজা, উলু দে, জয় ধর্মপুত্রের জয়, জয় ধর্মপুত্রের জয়, জয় ধর্মপুত্রের জয়, জয় ধর্মপুত্রের জয়, জয় ধর্মপুত্রের জয়। গুরু সত্যদা, এই সত্য, সত্য, আচ্ছা আচ্ছা কথা বলতে পারছো? পারবে পারবে, সব কিছু পারবে। বাবার কৃপায় কোনো কিছু অপূর্ণ থাকে না। হ্যাঁ, সবই সবই তোমার কৃপা মা, সবই তোমার কৃপা। সবই আমার কৃপা। বিদায় বেলায় দুটি কথা বলে যাই, যা যা প্রতিজ্ঞা করেছিস মনে থাকে যেন। হ্যাঁ মনে আছে মা, মনে আছে। এদিকে বাবার মন্দির। হ্যাঁ হ্যাঁ মা, মনে আছে। একবার শুধু সত্য রেজাল্টটা বেরোতে দাও মা। মন্দিরের চাতালে করে সোনা দিয়ে মুড়িয়ে দেবো। সোনা দিয়ে মুড়িয়ে দিবি? হ্যাঁ মা। তার চেয়ে তোদের হৃদয়গুলোকে সোনা দিয়ে মুড়ে নে। সবার মধ্যে প্রেম বিতরণ কর। প্রেম
যে এখন থেকে আমাকে শুধু সত্য কথা বলতে হবে, আর এইভাবে যদি ধর্ম পালন করতে হয় আমি টিকে থাকতে পারবো? কোনো চিন্তা নেই গুরু, সব ম্যানেজ, কিচ্ছু ম্যানেজ হয় না, এভাবে কিচ্ছু ম্যানেজ হয় না। আরে মানুষকে যদি আমি প্রতিশ্রুতি দিতে না পারি, স্বপ্ন দেখাতে না পারি, তাহলে মানুষ আমাকে কেন মানবে? আর মানাতে গেলে তো এই মিথ্যে ছাড়া কোনো উপায় নেই। আরে না রে বাবা, সব মিথ্যে বলবে না, তুমি বলবে এটা মানে সব কথার পরে বলবে চেষ্টা করো। কি আশ্চর্য, সেটাও তো আরেক প্রকার মিথ্যে। না না, মিথ্যে নয়, মিথ্যে নয়, যতটুকু পারবে ততটুকুই বলবে চেষ্টা করবো। বাবা তোমরা বুঝতে পারছো না, এভাবে কিছু হয় না, হয় না, খুব হয়, খুব হয়, হয় না মানে আমি ঠিক করে নিয়েছি, আমি রাজনীতি করবো না, আমি চলে যাওয়ার সময় কোথায় একটু ভালো করে ভেবে দেখো, ওগুলো দক্ষিণ পল্লীতে এখনো অব্দি কোনো প্রচার সভা হয়নি। শোনো, একটা কথা বলি, তুমি তুমি আগে ঠিক করে মাথা ঠান্ডা করে ভেবে নাও কোন পাড়ায় গিয়ে কি বলবে, যতটুকু প্রচার করতে পারবে ততটুকুই আমাদের কাছে আসবে। বাবা আমি তো কতদিন ভালো করে কথাই বলিনি, যদি গুছিয়ে বলতে না পারি। খুব পারবে, তুমি এত বড় একজন লিডার, তুমি এইটুকু পারবে না, খুব পারবে, পারবে পারবে। ওই দেখো দলে দলে লোক আসছে তোমার মুখে কথা শুনবে বলে, মিডিয়া, পুলিশ, শিক্ষক, শ্রমিক, সব ধরনের মানুষ তোমার মুখে দুটো কথা শুনতে চায়। চলো গুরু চলো, এটাই আমার প্রমাণ করার সময়। সত্যব্রত তালুকদার আমাদের অহংকার, সত্যব্রত তালুকদার গরিবের সরকার, সত্যব্রত তালুকদার দিবে মানবাধিকার। বন্ধুগণ, বিরোধীদের মুখে ছাই দিয়ে আমাদের মাননীয় উন্নয়ন মন্ত্রী শ্রী সত্যব্রত তালুকদার মহাশয় আবার এই মঞ্চে উপস্থিত হয়েছে। ভগবানের অসীম কৃপায় উনি আবার সুস্থ হয়ে উঠেছেন। বিরোধীদের চক্রান্ত দিয়ে ওনার কণ্ঠ রোধ করা যাচ্ছে না, যাবে না, যাচ্ছে না, যাবে না। যারা ফ্যাসিবাদকে প্রশ্রয় দেন তারা কান খুলে শুনে রাখুন, আমাদের উন্নয়নকে আটকে রাখা যাচ্ছে না, যাবে না, যাচ্ছে না, যাবে না। এবার বন্ধু আমরা আমাদের মাননীয় মন্ত্রীর মুখ থেকে দু চারটি কথা শুনে নেব। বন্ধুগণ, ঈশ্বরের অপার করুণায় আমি আবার আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি। আপনাদের জন্য আমার কাজ করার সুযোগ পেয়েছি। আমি বেশি কথা বলবো না, সামান্য দু একটি কথা। আসন্ন নির্বাচনে আমাদের জয়ী করুন। আমি কথা দিচ্ছি লক্ষ লক্ষ কর্মসংস্থানের চেষ্টা করব। গ্রামে গ্রামে কলকারখানা খুলে দেওয়ার চেষ্টা বেকার ছেলে মেয়েদের চাকরি করে দেওয়ার চেষ্টা,
আজকে আমাদের এই নাট্যোৎসবের মঞ্চে আমরা ছিলাম। আমরা আশা করবো এই নাটক আরো বহুদিন ভবিষ্যৎ করবে। একটি দলের পক্ষ থেকে মাননীয় আমরা একটু ডেকে দিচ্ছি স্টেজে আমাদের সুদীপ্ত সরকার এবং আমাদের মাননীয় পরিচালককে উত্তরীয় পড়িয়ে দেবেন সব্যসাচী দে রায়। পুষ্পস্তবক তুলে দিচ্ছেন অনির্বাণ ভট্টাচার্য। আমি দলের সম্পাদককে এখানে আসতে অনুরোধ করছি। একটি দলের পক্ষ থেকে একটি মেমেন্টো আমরা তুলে দিচ্ছেন শ্রী অমিতাভ ঘোষ। এই সঙ্গে আমাদের নাট্যোৎসব শেষ হলো। আগামীকাল আমাদের আলোচনা সভা রয়েছে তাপস জ্ঞানেশ মঞ্চে। আপনারা সকলে উপস্থিত থাকবেন এবং যেভাবে বিগত দুদিন আমাদের সাথে ছিলেন, আশা করব কালকের যে 6টা থেকে 8টা সন্ধ্যে যে আলোচনা সভা রয়েছে তাতেও আপনারা উপস্থিত থাকবেন। এবং অভিনেতাদের সাথে একটু পরিচয় করে দিচ্ছেন মাননীয় পরিচালক মহাশয়। তোমাদের নামগুলো একটু বলো, সুতপা থেকে বলো। আমি সুতপা। নমস্কার, আমি পাপিয়া বলছি। প্রসেনজিৎ মন্ডল। সুপ্রজিৎ বসু। দেবশ্রী মুখার্জি। তনিমা। ইন্দ্রজি। দেবাশিস দাস। অপর্ণা দাস। অলোক শঙ্কর রায়। দেবীপ্রসাদ ঘোষ। সুমন দাস। দীপাঞ্জন গাঙ্গুলি। অনিন্দ মুখার্জি। মিত্রা দাস। রজত সুব্রপাই। সরকার, বিক্রমকান্তি আচার্যি এই নাটকের মঞ্চ ভাবনাটা আমার ছিল। মঞ্চ নির্মাণ করেছেন অজিত রায়। তিনি বলেছেন এই নাটকের আলো করেছে সৈকত। এই আলো ভাবনাটা সম্পূর্ণ সৈকত করে ও এটাকে সাজিয়েছে। এই নাটকের যে আবহ এবং যে মিউজিক যে পার্টটা, অর্থাৎ যে সঙ্গীতের অংশ, সঙ্গীত পরিচালনার দায়িত্বে আছে অনিন্দ চক্রবর্তী। আর এই সঙ্গীত নেপথ্যে থেকে বাজিয়েছে রিভু। আর নেপথ্যে আরেকজন আছেন কামুদা। কিরণ শঙ্কর রায় কামুদা আমাদের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ মানুষ। আমাদের অসম্ভব কষ্টে এবং আমাদের অত্যাচার করতে পারেন প্রতিদিন। সেই কামুদা কিরণ শঙ্কর রায়কে দলের পক্ষ থেকে আমাদের সকলের কৃতজ্ঞতা। উনি এই বয়সে। এই নাটকের কোরিওগ্রাফার হচ্ছে ঝুমা চক্রবর্তী। এই নাটকের মেকআপ করেছে অসীম কুণ্ডু। অসীম দা এদিকে এসো। কোথায় গেলে? আর এই নাটকের গল্পসূত্রটা হচ্ছে রমনাথ রায়ের একটা খুব ছোট গল্প, তাই থেকে আমি এটাকে নাট্যরূপ করি, আমরা ভাবি করব। এবং তারপরে এই নাটকটা, কারণ এইটুকুই তো করা, আপনাদের কেমন লেগেছে যদি একটু বলেন কিরকম। কারণ আমরা এই শোটা করলাম আজকে বোধহয় 19তম শো হলো এই নাটকে। আমরা শুধু কলকাতা না, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে ঘুরেই করার চেষ্টা করছি যতটা করা সম্ভব। আমাদের মতন সাধারণ দলের খবরে তারা যেন আসেন, দেখেন এবং আপনারা একটু লোক আসুন, কারণ এত বড় একটা আয়োজন, একটা উৎসবে সেখানে সকলের উপস্থিতি হলে আমাদেরও ভালো লাগে। এই আর
আগামীকাল আমাদের যে আলোচনা সভা দিয়ে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব, উৎসব শেষ করব, সেই আলোচনা সভার বিষয়বস্তু হচ্ছে থিয়েটার ও সংবাদপত্র। বক্তা থাকবেন অংশুমান ভৌমিক, পবিত্র বসু, সঞ্চালক থাকবেন কমল শাহ। আমরা আশা করব আপনারা যারা যারা আজকে থিয়েটারের ভালোবেসে যারা আজকে থিয়েটার দেখতে এসছেন, আগামীকালও আমাদের এই থিয়েটারের আলোচনা খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা নিয়ে আমরা থিয়েটার মাধ্যমে সংবাদ মাধ্যম এবং থিয়েটার এই আলোচনা সভাটা দেখেছি আমরা। আপনারা যদি প্রত্যেকে আসেন ভীষণ ভালো লাগবে এবং আশা করি আপনারাও বিদ্ধ হবেন। এইটুকু অনুরোধ আপনারা রেখে আমরা